নমস্কার, আমি অ্যাডভোকেট ইন্দ্রাণী সাহা, ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির রেক্টর। তো আজকে আমি যে বিষয়টির ওপর বেস করে এই ইউটিউব ভিডিওটি করছি সেটি হচ্ছে জুডিশিয়ারি এক্সামিনেশন এবং জুডিশিয়ারি এক্সামিনেশনের জন্য বা প্রিপারেশনের জন্য কতটা সময় পড়তে হবে, কি কি সাবজেক্ট পড়তে হবে, কি কি সাবজেক্ট থাকে জুডিশিয়ারি এক্সামিনেশনে বসার জন্য, এবং রেগুলার কতটা সময় তোমাদেরকে এই বিষয়টার ওপর পড়তে হবে। আসলে জুডিশিয়ারি এক্সামিনেশনটা কি, তার জন্য বা যারা জুডিশিয়ারি এক্সামিনেশনে বসতে চাও তাদের কি কি কোয়ালিটি থাকা দরকার, বা কি কি কোয়ালিটি তাদেরকে আরও পলিশ করা দরকার যাতে কিনা তারা আরও শাইন করতে পারে, বা তারা একদম প্রথমেই যাতে জুডিশিয়ারি এক্সামিনেশনটা ক্র্যাক করতে পারে। তো সেই সমস্ত ইনফরমেশনগুলোকে নিয়ে আজকে আমার এই ইউটিউব ভিডিওটি, এবং সকলের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তোমাদের অনেক প্রশ্নের উত্তর যেটা তোমরা আমাদেরকে পার্সোনালি জিজ্ঞেস করে থাকো, সেই অনেক প্রশ্নের উত্তর আজকে তোমরা এই ভিডিওটিতে পেয়ে যাবে একদম, তাই জন্য শেষ পর্যন্ত দেখো। তো প্রথমেই বলি, যে সমস্ত লয়ের স্টুডেন্টরা রয়েছো, যারা 5 ইয়ার্সের লয়ের কোর্স করছো বা যারা 3 ইয়ার্সের লয়ের কোর্স করছো বা করেছো, তাদের অনেকেরই একটা আশা থাকে, মানে একটা ইচ্ছা তো রয়েছে যে না, যেই মুহূর্তে তুমি ল পাস করে ফেললে সেই মুহূর্তে প্রথম যে প্রফেশনাল অপরচুনিটিটা তোমার জন্য ওপেন হলো সেটি হচ্ছে অ্যাডভোকেসি। অর্থাৎ কোর্টে গিয়ে তুমি তোমার ক্লায়েন্টের হয়ে প্লিড করছো, তোমার ক্লায়েন্টের বিভিন্ন ডকুমেন্ট রেডি করছো, ড্রাফটিং রেডি করছো, বিভিন্ন রেজিস্ট্রেশন করছো, ম্যারেজ রেজিস্ট্রেশন, জমির রেজিস্ট্রেশন, এই ধরনের কাজগুলো তো রয়েইছে। এগুলো তো একদম ঠিকই আছে, এগুলো সবার জন্যই কমন থাকে। কিন্তু সবসময় মনে রাখতে হবে সবাই যে ওই একই গতানুগতিক পথে এগোবে তা তো নয়, বা সবার স্বপ্ন যে শুধুমাত্র অ্যাডভোকেসি সেইটাও নয়। তার মানে কি, অনেক স্টুডেন্টের একটা অ্যাসপিরেশন থাকে, অনেক স্টুডেন্টের একটা অ্যাসপিরেশন থাকে বা ইচ্ছা থাকে, বলা যায় যে আমি একদম হাই পোস্ট রিচ করব, বা আমি এমন একটা পজিশন হোল্ড করব এই ল ফিল্ডে যে পজিশনটা আমাকে যথেষ্ট পরিমাণে সম্মান দেবে, আমার জব সিকিউরিটি থাকবে যে পজিশনটা হোল্ড করলে, এবং অবশ্যই আমার মনের দিক থেকে স্যাটিসফ্যাকশন থাকবে যে আমি সোসাইটির এই কাজগুলোতে নিজেকে লাগাতে পারলাম, বা আমি সমাজের এই মানুষগুলোর জন্য কিছু করতে পারলাম, বা এই মানুষগুলো যে প্রবলেমে পড়ছে, যে সাফারিংসের মধ্যে দিয়ে এই মানুষগুলো যাচ্ছে, যাতে কিনা সেই সমস্যাগুলোর আমি সমাধান করতে পারি। তো সেই রকমই একটি পোস্ট হচ্ছে জজ। তাই জন্যই জুডিশিয়ারি এই জজ যে পোস্টটি বললাম, সেই পোস্টটি হোল্ড করার জন্য যে এক্সামিনেশন দিতে হয় সেটি হচ্ছে জুডিশিয়ারি, এবং অবশ্যই আমাদের স্টেটের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়ারি এক্সামিনেশনে বসতে হবে এবং অবশ্যই সেটাকে ক্র্যাক করতে হবে, তবে গিয়ে সেই হাই এস্টিমড যে পোস্টটার কথা বললাম অর্থাৎ জজ, সেই পোস্টটা তোমরা হোল্ড করতে পারবে। এবার এই যে বললাম যে জজ, তার তো অনেক রকমের কাজ থাকে, তো তার কাজের মধ্যে মেইনলি আমি যে বিষয়টার ওপর বেশি ফোকাস করব, বা এক্ষুনি আমি প্রধান যে বিষয়টার ওপর ফোকাস করছি, মেইনলি জজ হিসাবে একজন ব্যক্তির দায়বদ্ধতা থাকে বা একজন ব্যক্তির রেসপন্সিবিলিটি থাকে আমাদের দেশের যে আইনগুলো রয়েছে, আমাদের দেশকে অ্যাডমিনিস্টার করার জন্য, আমাদের দেশকে কন্ট্রোল করার জন্য, ম্যানেজ করার জন্য যে বিভিন্ন আইনগুলো রয়েছে, সেই আইনগুলোকে রক্ষা করা এবং সেইগুলোকে ইন্টারপ্রেট করা, ব্যাখ্যা করা, এই কাজটা মূলত থাকে জজের। এবার হয় কি, যখন আমরা শুরুতেই একদম পড়াশোনা শুরু করছি, এলএলবি বা বিএলএলবি কোর্সটা শুরু করছি, অনেকের মধ্যে সেই স্বপ্নটা থাকে, বলা যায় যে না, আমাকে জুডিশিয়ারি এক্সামিনেশন দিতে হবে, সেটাকে ক্র্যাক করতে হবে, এবং ওই যে চেয়ারটা আমি দেখতে পাচ্ছি কোর্টে, ওই যে একদম উঁচু পজিশনে যে চেয়ারটা রয়েছে, সেই চেয়ারটা আমাকে বসতে হবে, সেই চেয়ারটাকে আমায় ম্যানেজ করতে হবে, এবং সেই চেয়ারটা বা সেই পজিশনটা হোল্ড করার মাধ্যমে আমি আমাদের সমাজের বা আমার সমাজের এই কাজগুলোতে লাগতে পারবো। আমাদের যে আইনগুলো রয়েছে আমাদের দেশের জন্য, আমাদের স্টেটের জন্য যে আইনগুলো রয়েছে, সেই আইনগুলোকে প্রোটেক্ট করতে পারবো, সেটাকে ইন্টারপ্রেট করতে পারবো, সেটাকে ম্যানেজ করতে পারবো মানুষের ইন্টারেস্টে বা মানুষের স্বার্থে। তো এই জন্য স্টুডেন্টরা মূলত জুডিশিয়ারি এক্সামিনেশন বা জজ হওয়ার জন্য পরীক্ষায় বসে। তো আজকে আমার এই ভিডিওটি একদম জুডিশিয়ারি প্রিপারেশনে, যারা অ্যাফ্রেশ স্টার্ট করছো জুডিশিয়ারির জন্য প্রিপারেশন, তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে, এবং
যারা অলরেডি স্টার্ট করে ফেলেছো পড়াশোনা তাদের জন্য অনেকটা হেল্প হবে, তার কারণ আমি মেথডোলজিটা বলবো যে কি পদ্ধতিতে জুডিশিয়ারি এক্সামিনেশনে বসার জন্য যে পরীক্ষাগুলো, সেই পরীক্ষার যে প্রিপারেশন, সেই প্রিপারেশনটা এক্স্যাক্টলি কোন পদ্ধতিতে হওয়া দরকার। জুডিশিয়ারি এক্সামিনেশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের জুডিশিয়ারি এক্সামিনেশন হেল্প করে থাকেন বা কন্ডাক্ট করে থাকে যে বডিটি, সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। তো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন নির্দিষ্ট পার্টের বা নির্দিষ্ট পজিশনের ভ্যাকেন্সি অনুযায়ী এই এক্সামিনেশনটা প্রত্যেক বছর কন্ডাক্ট করিয়ে থাকেন। তো শুরুতেই আমি আগে সিলেবাসটা বলে দিই যে, বা আগে স্টেজটা বলে দিই যে কোন কোন স্টেজে কী কী ভাবে এক্সামিনেশনটা হয়ে থাকে। মেইনলি তিনটে পার্টে এক্সামিনেশনটা হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়ারি। ফার্স্ট হচ্ছে প্রিলিমিনারি টেস্ট, সেকেন্ড হচ্ছে মেইনস এক্সাম, আর থার্ড হচ্ছে পার্সোনালিটি টেস্ট। তো এই যে প্রিলিমিনারি যে টেস্টটা, সেই টেস্টে যারা যারা অ্যাজ আ হোল ফর্ম ফিল আপ করছেন, যে সমস্ত ক্যান্ডিডেটরা একসাথে ফর্ম ফিল আপ করছেন একটা পার্টিকুলার ইয়ারে, তো প্রত্যেকে অ্যাপিয়ার হচ্ছেন, প্রত্যেকে অ্যাপিয়ার হয়ে পার্টিকুলার সাবজেক্ট রয়েছে, যেটা আমি একটু পরে বলছি সাবজেক্টগুলো সম্পর্কে। তো সেই সাবজেক্টগুলোর মধ্যে থেকে কোয়েশ্চেন আসছে, সেই কোয়েশ্চেনটা দিচ্ছেন, মানে সেই কোয়েশ্চেনের অ্যান্সার করছেন। মনে রাখতে হবে এই যে প্রিলিমিনারি টেস্টটা, এটা হচ্ছে সিলেকশন বলা যেতে পারে। অর্থাৎ ধরলাম 5000 স্টুডেন্ট পরীক্ষায় বসেছে, ছেড়ে দাও 500 জন, ছোট করে এক্সাম্পল দিই, 500 জন স্টুডেন্ট পরীক্ষায় বসেছে এই বছরে, ঠিক আছে। 500 জনের মধ্যে ধরলাম ভ্যাকেন্সি আছে মাত্র 20টা ভ্যাকেন্সি। তাহলে প্রিলিমিনারি টেস্টে 500 জনের মধ্যে ধরলাম একটা নির্দিষ্ট একটা মার্কসের মাধ্যমে একটা পাস আউট করলো বা কোয়ালিফাই করলেন হচ্ছে 100 জন ক্যান্ডিডেট। তো সেই 100 জন ক্যান্ডিডেট মেইনসের এক্সামিনেশনে তারা বসলো। মেইনসের এক্সামিনেশনে বসার পর যারা ভালো নাম্বার পাচ্ছে, ভালো স্কোর করছে, তারা গিয়ে ফাইনাল এক্সামিনেশনে অর্থাৎ পার্সোনালিটি টেস্টে অ্যাপিয়ার হচ্ছে। তার মানে প্রিলিমিনারি টেস্ট যেটা, সেটা কিন্তু শুধুমাত্র কোয়ালিফাইং টেস্ট বলা যেতে পারে। অর্থাৎ যারা যারা কাট অফ মার্কস পাচ্ছেন তারা তারা গিয়ে মেইনসের জন্য বসতে পারছে বা মেইনস এক্সামে বসতে পারছে। প্রিলিমিনারির যে নাম্বারটা, সেই নাম্বার বা তুমি বা আপনারা যে নাম্বারটা স্কোর করছেন প্রিলিমিনারি টেস্টে, সেই টেস্টের নাম্বারটা কিন্তু অ্যাড হয় না মেইনসের সময়, বা আপনার ফাইনাল যে রেজাল্টটা হয়, রেজাল্টটা আপডেট হয় ফাইনাল যে প্যানেলটা বের হয়, সেইখানে কিন্তু প্রিলির যে মার্কসটা থাকে সেই মার্কসটা কিন্তু অ্যাড করা হয় না। ঠিক এই জন্যে প্রিলিটাকে কোয়ালিফাইং এক্সাম বলা হয়ে থাকে। তো এবারে আমি বলি যে প্রিলিতে এক্স্যাক্টলি সাবজেক্টগুলো কি কি থাকে। আমি প্রত্যেকটার মার্কস ডিভিশনও বলে দিচ্ছি। প্রিলি এক্সামিনেশনটা হয় 200 মার্কসের ওপর বেস করে, মানে 200 নম্বরের পরীক্ষা হয়, টাইম থাকে 2.5 ঘন্টা, ঠিক আছে। কি কি সাবজেক্ট থাকে আমি সাবজেক্টগুলো বলছি। ফার্স্টে থাকে ইংলিশ কম্পোজিশন, 30 মার্কস ক্যারি করে ইংলিশ কম্পোজিশন থেকে। জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং এইগুলো থাকে 40 মার্কসের। ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট থাকে 20 মার্কসের। ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট এবং টর্টস এটা থাকে হচ্ছে 20 মার্কসের। ইন্ডিয়ান কনস্টিটিউশন থাকে হচ্ছে 20 মার্কস। এভিডেন্স অ্যাক্ট থাকে 20 মার্কস। সিপিসি থাকে 20 মার্কস। সিআরপিসি এবং আইপিসি একসাথে থাকে 20 মার্কস। পার্সোনাল ল থাকে, পার্সোনাল ল এর মধ্যে অবশ্যই হিন্দু ল, মুসলিম ল এগুলো তো পড়ছে। পার্সোনাল ল থাকে 10 মার্কস এবং লিমিটেশন অ্যাক্ট থাকে বা ল অফ লিমিটেশন থাকে হচ্ছে 20 মার্কস। তাহলে এগুলো ক্যালকুলেট করলে বোঝা যাচ্ছে যে এক্স্যাক্টলি টোটাল স্কোর যেটা বা টোটাল মার্কস যেটা থাকছে সেটা হচ্ছে 200 মার্কসের ওপর বেস করে প্রিলিমিনারি এক্সামিনেশন হচ্ছে। তো প্রিলিমিনারি এক্সামিনেশনে যারা পাস করলো বা ভালো মার্কস পেলো তারা মেইনসে গেল, আর যারা ভালো স্কোর করতে পারলেন না বা যারা ভালো স্কোর করলো না, ভালো মার্কস যারা পেলো না, তারা ওই একদম ফার্স্ট স্টেজ থেকে বাদ হয়ে যাচ্ছে এক্সামিনেশন থেকে। এবারে আমরা আসি হচ্ছে মেইনসের জন্য বা মেইনস কিভাবে হয়ে থাকে। মেইনসে টোটাল 8টা কম্পালসারি পেপার রয়েছে এবং 3টে অপশনাল পেপার রয়েছে। 8টা যে বা প্রত্যেকটা যে পেপার, সেই প্রত্যেকটা পেপারে ক্যারি করছে প্রত্যেকটা সাবজেক্টে 100 মার্কস করে ক্যারি করছে। অবশ্যই 3 ঘন্টা পরীক্ষা হয়। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলিনি, এই যে প্রিলির এক্সামিনেশনটা হচ্ছে এটা কিন্তু কোনো ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন এখানে আসে না, এটা সবটাই এমসিকিউ এর উপর বেস করে আসে। এমসিকিউ দিতে হয়, ওএমআর শিট দিয়ে দেওয়া হয় এবং ওএমআর শিটে এমসিকিউ এর মতো মাল্টিপল চয়েস শুধুমাত্র অপশনটাকে তোমায় মার্ক করতে হচ্ছে। এটা হচ্ছে প্রিলিমিনারির জন্য, শুধুমাত্র এমসিকিউ টেস্ট হচ্ছে প্রিলিমিনারিতে।
কিন্তু মেইনসে এমসিকিউ টেস্ট হয় না, মেইনসে তোমার সাবজেক্টিভের পার্ট চলে আসছে, বিভিন্ন সাবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন আসছে, তোমাকে বলে দেওয়া হচ্ছে যে বিভিন্ন প্রবলেম তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে, সেই প্রবলেমগুলো তুমি কিভাবে সলিউশন করছো, কি পড়ার পদ্ধতিটা আমি একটু পরে আসছি। তাহলে 8টা কম্পালসারি পেপার থাকছে এবং অনেকগুলো অপশনাল পেপার থাকবে, তার মধ্যে মিনিমাম তোমায় 3টে অপশনাল পেপারকে চুজ করতে হচ্ছে। প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা হচ্ছে 100 মার্কস করে, টাইম থাকছে 3 ঘন্টা। এবার আমি সাবজেক্টগুলো বলে নিই, মেইনসের যে সাবজেক্টগুলো। ফার্স্ট হচ্ছে ইংলিশ, মানে প্রথম দুটো থাকে হচ্ছে লিটারেচার পেপার। প্রথম যেটা সেটা হচ্ছে ইংলিশ লিটারেচার, অর্থাৎ ইংলিশ কম্পোজিশন, এসে এবং প্রেসি, এইটা থাকছে প্রথম। নেক্সট নাম্বার 2 থাকছে হচ্ছে বেঙ্গলি, মানে যার যার ল্যাঙ্গুয়েজ, মানে যে ল্যাঙ্গুয়েজে আমরা কথা বলতে প্রেফারেবল আর কি, সেটা বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, এই ধরনের ভাষাগুলো থাকছে। তার উপর যার যেটা যে ভাষায় কমফোর্টেবল সেটা চুজ করতে পারো, এবং তার উপর বেস করে কম্পোজিশন থাকছে, এসে থাকছে, ট্রান্সলেশন থাকছে, মানে ইংলিশ থেকে ধরলাম আমি বাংলা, মানে বাংলা ভাষায় কথা বলি, আমার কথ্য ভাষা বাংলা, তো সেক্ষেত্রে আমাকে ট্রান্সলেশন করতে দেবে, ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেশন করতে দিচ্ছে, ঠিক আছে। নেক্সট সাবজেক্ট হচ্ছে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স। নাম্বার 4 যে সাবজেক্টটা সেটা হচ্ছে সিপিসি। নাম্বার 5 হচ্ছে সিআরপিসি এবং আইপিসি। নাম্বার 6 হচ্ছে এভিডেন্স। নাম্বার 7 হচ্ছে কন্ট্রাক্ট অ্যান্ড টর্ট। নাম্বার 8 হচ্ছে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট। এবার আসি অপশনাল পেপার। অনেকগুলো অপশনাল পেপার রয়েছে, তার মধ্যে মানে টোটাল 8টা অপশনাল পেপার রয়েছে, তার মধ্যে তোমায় মিনিমাম 3টে অপশনাল পেপারকে চুজ করতে হচ্ছে তোমার পছন্দ মতো, যে সাবজেক্ট তোমার পছন্দ হবে সেই সাবজেক্ট তুমি চুজ করতে পারো। তো নাম্বার 1 সাবজেক্ট হচ্ছে হিন্দু ল, নাম্বার 2 হচ্ছে মোহামেডান ল, নাম্বার 3 হচ্ছে জুরিসপ্রুডেন্স, নাম্বার 4 হচ্ছে ল অফ কোম্পানি অ্যান্ড ইন্স্যুরেন্স, নাম্বার 5 হচ্ছে প্রিন্সিপালস অফ ইকুইটি ইনক্লুডিং ল অফ ট্রাস্ট অ্যান্ড স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, নাম্বার 6 হচ্ছে পার্টনারশিপ অ্যাক্ট, নাম্বার 7 হচ্ছে ল অফ লিমিটেশন অ্যান্ড প্রেসক্রিপশন, নাম্বার 8 হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড কনস্টিটিউশনাল ল। তাহলে এই যে পেপারগুলো রয়েছে, এই অপশনাল পেপারগুলো বললাম, এর মধ্যে থেকে তোমায় যে কোনো 3টে চুজ করতে হচ্ছে, সেটা তোমার পছন্দ মতো। এইবারে খেয়াল করো, এই যে মেইনসের জন্য তোমরা যেভাবে প্রিপেয়ার হচ্ছ এবং প্রিলির জন্য, প্রিলিতে এমসিকিউ এর জন্য প্রিপেয়ার হচ্ছ এবং মেইনসে তোমরা প্রিপেয়ার হচ্ছ বড় কোয়েশ্চেন বা সাবজেক্টিভ টাইপের কোয়েশ্চেনের জন্য, আমার মতে, মানে আমি এটা সবসময় স্টুডেন্টদেরকে বলে থাকি, ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি স্টুডেন্টদেরকে, অপশনাল পেপারে তোমরা সেই সাবজেক্টগুলো লাগবে, মানে রাখার চেষ্টা করবে যেগুলো অলরেডি তোমায় প্রিলির জন্য পড়তে হচ্ছে। যেমন দেখো, প্রিলির জন্য তোমায় পার্সোনাল ল পড়তে হচ্ছে, তার মানে তুমি যদি মেইনসে বা মেইনসের অপশনাল পেপারে হিন্দু ল এবং মোহামেডান ল রাখো, তাহলে কিন্তু অলরেডি তোমার ওটা প্রিলির জন্য পড়া থাকছে, নতুন করে তোমায় খাটতে হচ্ছে না, ঠিক আছে। নেক্সট ধরে নাও এই যে লিমিটেশন অ্যাক্ট, তাহলে লিমিটেশন অ্যাক্টও তুমি যদি রাখো অপশনাল পেপারে, তাহলেও সেটা কিন্তু তোমার প্রিলির জন্য অলরেডি পড়তে হচ্ছে। তাহলে সুবিধাটা হচ্ছে, যেইটা তুমি প্রিলির জন্য পড়ছো সেইটাকেই তুমি যদি মেইনসে রাখো, তাহলে একটা সাবজেক্টের জন্য বা একটা স্পেসিফিক পার্টের জন্য তোমায় কিন্তু অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে না। কেন আমি বললাম যে অতিরিক্ত পরিশ্রম করার দরকার নেই, তার কারণটা হচ্ছে অলরেডি দেখো এতগুলো সাবজেক্ট রয়েছে, এতগুলো সাবজেক্টে এতটা পরিমাণ প্রেশার তোমাকে নিতে হচ্ছে, এতটা পরিমাণে ইনফরমেশন তোমাকে এই ছোট্ট মাথার মধ্যে ঢোকাতে হচ্ছে, বেশি ইনফরমেশন আমাদের মাথা ক্যারি করতে পারবে না, নিতে পারবে না। তাই যেই মুহূর্তে দেখবে যে মিসম্যাচ হয়ে যাচ্ছে প্রিলি আর মেইনস, হয়তো তোমার মেইনসের অপশনাল পেপারে অন্য একটা সাবজেক্ট খুব পছন্দ যেটা কিনা প্রিলিতে নেই, নিতেই পারো, অসুবিধা কিছুই না। তোমার যদি সেই ক্যাপাসিটি থাকে মনে রাখার জন্য, তাহলে অবশ্যই নিতে পারো, সেটা কোনো প্রবলেমের কিছু না বা অসুবিধাও কিছু হবে না। কিন্তু সুবিধাটা হচ্ছে, যদি তুমি প্রিলি আর মেইনসের অপশনাল পেপার একদম ম্যাচ করে কিছুটা রাখো, তোমায় তুলনায় কম খাটতে হচ্ছে, কম সময় তুমি অনেকটা বেশি পরিমাণে এগিয়ে যেতে পারছো, কারণ সময়টা কিন্তু আমাদের জীবনে অনেকটা বড় ফ্যাক্টর। তাই জন্য সময় নষ্ট করার মতো সময় নেই, অলরেডি হয়তো তোমার সাবজেক্টগুলো পড়া হয়ে গেছে, তারপরেও সেটাকে কিন্তু রিভাইজ করতে হবে, তোমাকে আরও বেশি বেশি করে রিভাইজ করতে হবে, সেই সময়টাও কিন্তু তোমাকে দিতে হবে। তাই জন্য বলছিলাম যে যদি ম্যাচ থাকে তাহলে সুবিধা হয়, আর কিছুই না। আসা যাক পার্সোনালিটি টেস্টে, অর্থাৎ আমাদের থার্ড স্টেজ, অর্থাৎ প্রিলি হয়ে গেল, মেইনস হয়ে গেল এবং তারপরে হচ্ছে লাস্ট স্টেজ যেটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট। তো পার্সোনালিটি টেস্টের মধ্যে
এটা সবসময় মাথায় রাখবে, যেটা তোমরা জানো সেটা প্রিলি এবং মেইনস সেই দুটোতে তো কভার করলে বা প্রমাণ করলে যে হ্যাঁ এই এই বিষয়গুলো আমরা জানি বা আমি জানি। পার্সোনালিটি টেস্টে এক্সামিনার বা যে বেঞ্চটা থাকছেন তোমার এক্সামিনেশন যারা নিচ্ছেন, তারা এটা একদিকে যেমন জানতে চাইছেন যে পার্টিকুলার একটা স্পেসিফিক একটা ছোট্ট টপিকে তোমার নলেজ কতটা থাকছে, এবং সেটা কিন্তু মুখস্থ বিদ্যার নলেজ নয়, সেটা হচ্ছে তুমি নিজে কতটা ভাবতে পারছো, তুমি নিজে কতটা জানো, কতটা ভাবতে পারছো, তোমার প্রবলেম সলভিং এবিলিটি কতটা রয়েছে, তোমার পার্সোনালিটি কেমন, তোমার বিহেভিয়ার কেমন রয়েছে, এই বিষয়গুলো দেখার জন্য কিন্তু পার্সোনালিটি টেস্ট হয়ে থাকে। ঠিক আছে, তার মানে এটা একদমই নয় যে আমি অলরেডি যা জানি সেই জানাগুলো আমি মেইনসে বা আমি প্রিলিতে সব ঢেলে দিলাম, সব লিখে দিলাম, ব্যাস ওইখানেই আমার দায়বদ্ধতা শেষ, এটা একদমই নয়। এই জানাটাকেই তোমায় ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যেতে হচ্ছে যেখানে তোমার পার্সোনালিটি টেস্ট থাকছে। পার্সোনালিটি টেস্টে এক্সামিনার তোমার একদিকে যেমন পার্সোনালিটি, তোমার থিঙ্কিং অ্যাবিলিটি, তুমি কতটা ভাবতে পারছো, কতটা ভালোভাবে তুমি প্রবলেম সলভ করতে পারছো, যে কোনো রকম সিচুয়েশনকে তুমি কিভাবে হ্যান্ডেল করতে পারছো, তোমার বিহেভিয়ার কেমন, তোমার জেস্টার কীরকম, কোন পশ্চারে তুমি বসছো, কোন কোন পদ্ধতিতে তুমি কথা বলছো, কিভাবে আই কন্ট্যাক্ট করে তুমি কথা বলছো, এই বিষয়গুলো কিন্তু একদম পার্সোনালিটি টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট থাকে। তাই এই বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু তোমায় পার্সোনালিটি টেস্টে যেতে হবে বা এগোতে হবে। ঠিক আছে, এই একটা বিষয় বললাম। এইবারে আমি কয়েকটা কোয়ালিটির কথা বলি। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, পার্সোনালিটি টেস্ট 100 মার্কসের হয়ে থাকে। ঠিক আছে, এবং 100 মার্কসের ওপর বেস করে নাম্বারটা দেওয়া হয়ে থাকে তুমি কীরকম বিহেভিয়ার করছো বা তুমি কিভাবে পারফর্ম করলে তোমার পারফরমেন্সের ওপর বেস করে। এইবারে আমি কয়েকটা জিনিস বলবো যে জাজ হতে গেলে এক্স্যাক্টলি একজন স্টুডেন্টের মধ্যে কি কি কোয়ালিটি থাকা দরকার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এটা আমি শুরুতেই ক্ল্যারিফাই করে দিই যে যে কোয়ালিটিগুলোর কথা আমি একটু পরে বলছি, সেই কোয়ালিটিগুলো নিয়ে কিন্তু কোনো মানুষ জন্মায় না পৃথিবীতে। কোয়ালিটি কিছু না কিছু হয়তো থাকে, এবং সেইগুলোকে আস্তে আস্তে আরও যত দিন যাবে তত ভালোভাবে পলিশ করার দরকার পড়ে। ঠিক আছে, পলিশ করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যত পলিশ করা হবে তত বেশি শাইন করবে। এক্স্যাক্টলি মানে কোয়ালিটিগুলো কি কি থাকা দরকার? এক, লিসেনিং স্কিল থাকা দরকার, অর্থাৎ তুমি জাজ হিসাবে জাজের চেয়ার অলংকৃত করছো বলা যায়। তোমার সামনে লয়ার যারা রয়েছেন তারা প্লিড করছেন, তারা তাদের বক্তব্য রাখছেন, তুমি সেটাকে কিভাবে শুনছো, তোমার শোনার ক্যাপাসিটি বলা ভুল হবে, তোমার শোনার স্কিলটা কি, সেই শোনার স্কিলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোনো একজন একটা কথাকে বিভিন্ন ওয়েতে সামনে আনা যায় বা রিপ্রেজেন্ট করা যায়, তাহলে তোমাকে এটা শুনে বুঝতে হবে যে এই কথাটাকে এই লয়ার বা ওই ক্লায়েন্ট বা ওই উইটনেস কি পদ্ধতিতে বললেন, এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই কোয়ালিটিটা কিন্তু থাকা দরকার। নেক্সট, রাইটিং স্কিল, অর্থাৎ লেখার ক্ষমতা, অর্থাৎ তুমি যখন তোমার জাজমেন্টটাকে লিখছো, জাজ হিসাবে যখন তোমার জাজমেন্টটা লিখতে হচ্ছে, তার মানে একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের ওপর বেস করে তোমার সেই দক্ষতা কিন্তু অবশ্যই থাকা দরকার, তা না হলে আলটিমেটলি কিন্তু কোনো লাভ হবে না। নেক্সট যে স্কিলটা থাকা দরকার সেটা হচ্ছে ওরাল কমিউনিকেশন স্কিল, কথা বলার ক্ষমতা, অর্থাৎ কথা তুমি কিভাবে বলছো। দেখবে অনেক সময় খুব কম কথার মাধ্যমেও আমরা একসাথে অনেকটা জিনিসকে বুঝিয়ে দিতে পারি, সেই রকমভাবে কথা বলার ক্ষমতাটা কিন্তু তোমাদেরকে আস্তে আস্তে তৈরি করতে হবে। আমি বলছি না একবার যে সবাই সেই রকম স্কিল নিয়ে জন্মেছো, থাকতেই হবে, না থাকলে তুমি ইমপারফেক্ট, এগুলো একদমই নয়। থাকতেও পারে, নাও থাকতে পারে, বা যাদের আছে বা যাদের নেই তাদের আস্তে আস্তে শিখতে হবে, তৈরি করতে হবে নিজেদেরকে, তাহলে এই স্কিলটাও থাকা দরকার। নেক্সট হচ্ছে রিডিং নলেজ, অর্থাৎ তোমার কতটা কিছু, তোমার জ্ঞান কতটা একটা পার্টিকুলার সাবজেক্টের ওপর বেস করে, একটা পার্টিকুলার টপিকের ওপর বেস করে তুমি কতটা জানো, সেই জানাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং অবশ্যই যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রবলেম সলভিং অ্যাবিলিটি, যেটা কিনা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ একটা পার্টিকুলার সিচুয়েশনকে তুমি কিভাবে ডিল করছো, সেই পার্টিকুলার প্রবলেমকে তুমি কিভাবে সলিউশন করার চেষ্টা করছো বা করছো, সেটাও কিন্তু থাকা দরকার। অর্থাৎ এই যে জাস্টিস, ইকুইটি অ্যান্ড গুড কনসাইন্স, যেটা লয়ের একটা সোর্স হিসাবে ধরা হয়ে থাকে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ডিপেন্ড করে হচ্ছে জাজের ওপর, এবং জাজের এই অ্যাবিলিটি বা এই অ্যাবিলিটিসগুলোর ওপর কিন্তু ডিপেন্ড করে থাকে। তাই এই কোয়ালিটিগুলো কিন্তু অবশ্যই একজন যারা জুডিশিয়ারির জন্য প্রিপেয়ার হচ্ছ বা অ্যাসপিরেন্টস যারা,
তাদের মধ্যে এই কোয়ালিটিগুলো অবশ্যই থাকা দরকার। যদি নাও থাকে সেগুলো আস্তে আস্তে গ্রুমিংয়ের মাধ্যমে তৈরি করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই সমস্ত ইনফরমেশনের পার্টগুলো তো অলরেডি বললাম, যেগুলো জুডিশিয়ারি এক্সামিনেশনের জন্য খুব ইম্পর্টেন্ট। কিন্তু আরও একটি বিষয় আমি যদি না বলি তাহলে আজকের এই ভিডিওটি একদমই কমপ্লিট হবে না এবং তোমাদের জন্য বিষয়টা একদমই হেল্পফুল হবে না। সেটা হচ্ছে কোন মেথডে তোমরা জুডিশিয়ারি প্রিপারেশনটা নেবে বা কোন মেথড স্টুডেন্টদের ফলো করা উচিত। দেখবে অনেক কোচিংয়ের দাদা দিদি বা স্যার ম্যাম এরা বলে থাকেন যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার সলভ করা শুরু করে দে, বা প্রিভিয়াস ইয়ার ধরে 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 এগোতে থাক প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ধরে। আচ্ছা বলো তো, কোনো একটা সাবজেক্ট, আমি কন্ট্রাক্ট অ্যাক্টটাকেই ধরছি, মানে ল অফ কন্ট্রাক্টকেই ধরছি, ল অফ কন্ট্রাক্টের সাবজেক্ট সম্পর্কে তুমি কিছু জানলে না, চ্যাপ্টারগুলোতে কি কি রয়েছে তুমি চ্যাপ্টার সম্পর্কে কিছু জানলে না, ভেতরের বিভিন্ন যে এক্সাম্পলগুলো রয়েছে, ইলাস্ট্রেশন যেগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে তুমি কিছু জানলে না, তুমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার নিয়ে একদম শুরুতেই প্রিপারেশন শুরু করে দিয়েছো, হয়তো 1 মাস হয়েছে প্রিপারেশন শুরু করেছো, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ধরে তুমি বসে গেলে কি না আমি জুডিশিয়ারি অ্যাসপিরেন্টস এবং আমাকে জুডিশিয়ারি এক্সামিনেশন ক্র্যাক করতে হবে। তো সেটা গদে বাঁধা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার দেখে দেখে তুমি মুখস্থ করছো এবং সেই মুখস্থটা গিয়ে তুমি উগড়ে দিচ্ছ এবং তুমি এটা এক্সপেক্ট করে পরীক্ষার হলে যাচ্ছ যে আমি এই সমস্ত যে কোয়েশ্চেন পেপারগুলো পেয়েছি সেই কোয়েশ্চেন পেপারগুলো থেকেই আমার কোয়েশ্চেনগুলো এই বছরের জুডিশিয়ারি এক্সামিনেশনে আসবে। সেটা কিন্তু একদমই সঠিক নয়, সম্পূর্ণ মিথ্যে কথা এগুলো, সম্পূর্ণ বাজে কথা এগুলো। কারণ প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনটা বড় জোর তোমাদেরকে গাইড করতে পারে যে হ্যাঁ এই টপিক থেকে এই ধরনের কোয়েশ্চেন আসলেও আসতে পারে, কিন্তু আসবেই তার কোনো গ্যারেন্টি নেই। তাই জন্য যারা এটা বলে থাকেন যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার ধরে জুডিশিয়ারি এক্সামিনেশন প্রিপারেশন শুরু করে দাও বা শুরু করে দে, সেটা কিন্তু সম্পূর্ণ বাজে কথা, অভিজ্ঞতার অভাব বলা যেতে পারে, ঠিক আছে। এই অভিজ্ঞতার অভাব বলতে আরও একটা বিষয় আমার মাথায় আসলো, সেটি হচ্ছে দেখবে জুডিশিয়ারি এক্সামিনেশনের যখন প্রত্যেক বছর নোটিফিকেশন বার হয়, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন যখন এই বিভিন্ন নোটিফিকেশনগুলো বার করেন তখন শুরুতেই লেখা থাকে যে এতগুলো ভ্যাকেন্সি রয়েছে। আমি ধরলাম এই বছরে অর্থাৎ 2021 সালে সিভিল জাজ জুনিয়র ডিভিশনের জন্য যে এক্সামিনেশনটা হবে তো সেটা হচ্ছে তোমার 26টা ভ্যাকেন্সি রয়েছে। তার মানে আমি কিন্তু শুরুতেই এটা জেনে যাচ্ছি যে আমি যে এক্সামিনেশনটা এই বছর দেব তার জন্য টোটাল 26টা ভ্যাকেন্সি রয়েছে। তাহলে অনেক ব্যক্তি, অনেক বড় বড় মানুষজনেরা, অনেক বড় বড় স্যার ম্যামেরা বলে থাকেন এটা যে আমি তো মেইনস এক্সামিনেশন অবধি গিয়েছিলাম, মেইনস এক্সামিনেশনে পাস করেছিলাম, ভাইভাতেও গিয়েছিলাম, ভাইভাতেও তারপরে গিয়ে আটকে গেছে, কেন না ভ্যাকেন্সি ছিল না। এইবার এখানে আমার একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে ভ্যাকেন্সি কতটা পরিমাণে ছিল সেটা জেনেই তো তোমরা বা যে সমস্ত লোকজনেরা এই সমস্ত কথা বলেন তারা তো ভ্যাকেন্সির পরিমাণটা বা সংখ্যাটা জেনেই তারপরে গিয়েই তো আলটিমেটলি পরীক্ষাটা দিতে বসেন, তাই তো? সেই নোটিফিকেশনটা তো অলরেডি আগে বেরিয়ে যায়। তার মানে 26টা ভ্যাকেন্সি রয়েছে, আমি পার্সোনালিটি টেস্টের পরেও ধরলাম রেজাল্ট করলাম 57 আমার র্যাঙ্ক হলো, পার্সোনালিটি টেস্টের পরে আমার র্যাঙ্ক হলো 57। তার মানে আমি 26টা অর্থাৎ 26 র্যাঙ্কের মধ্যে আসতে পারলাম না। যদি সেটা না হয়ে থাকে তার মানে সেটা তো পাবলিক সার্ভিস কমিশনের ভ্যাকেন্সির দোষ নয়, সেটা আমার ক্যাপাসিটির দোষ বা আমি ব্যর্থ হয়েছি, যার জন্য আমার র্যাঙ্ক 57 এসছে। আমার সেই র্যাঙ্কটা 26 বা 20-র মধ্যে আসলে তবে গিয়ে পার্সোনালিটি টেস্টে আমি যদি ভালো রেজাল্ট করতাম তাহলে গিয়ে কিন্তু আমার চাকরিটা দিব্যি হয়ে যেত, ঠিক আছে। তাই এই সমস্ত যে কথাগুলো বার হয় বা এই কথাগুলো বলা হয় বা তোমাদের মাথায় ইনজেক্ট করা হয় বলা যেতে পারে যে ভ্যাকেন্সি না থাকলে আলটিমেটলি চাকরি হবে না, এটা নয় কিন্তু। কারণ ভ্যাকেন্সি যদি দুটোও থাকে, তুমি এটা জেনে পরীক্ষায় বসছো যে তোমার জন্য দুটো মানে এই এক্সামিনেশনের জন্য দুটো সিট রয়েছে, তার মানে কম্পিটিশনটা বিশাল বড় লেভেলের হার্ড, মানে বিশাল হার্ড এক্সামিনেশন হচ্ছে বা বিশাল বড় লেভেলের কম্পিটিশন হচ্ছে। তোমার র্যাঙ্ক যদি ওই 2-এর মধ্যে না হয় বা তুমি যদি একদম শুরুর দিকে র্যাঙ্ক না করো তাহলে আলটিমেটলি তুমি কম্পিটিশন থেকে বার হয়ে গেলে। কেন? কারণ তুমি ব্যর্থ হলে, তুমি ফেইলড হলে তোমার সিটটাকে সিকিউর করার জন্য, সেটা কিন্তু ভ্যাকেন্সির প্রবলেম নয়। তাই জন্য যেটা আমরা সবসময় বলে থাকি, আলটিমেটলি তুমি দেখা গেল প্রচুর পড়াশোনা করলে, প্রচুর কিছু জানো, 3 বছর ধরে 4 বছর ধরে জুডিশিয়ারি প্রিপারেশন নিচ্ছ, সব কিছু জানো এবং যে ব্যক্তিরা তোমাদেরকে গাইড করছেন হতে পারে তিনিও সব কিছু জানেন, সমস্ত মুখস্থ বিদ্যা তোমার একেবারে ঠোঁটের ডগায় রয়েছে, কিন্তু
যদি এক্সামিনেশন ক্র্যাক করার মতো সায়েন্টিফিক স্ট্র্যাটেজি তোমার কাছে না থাকে, তাহলে আলটিমেটলি কিন্তু সেই পরীক্ষা তুমি যতই পড়াশোনা করো না কেন বা যত ভালোই পরীক্ষা দাও না কেন, তাতে আলটিমেটলি কিন্তু তুমি এক্সামিনেশন ক্র্যাক করতে পারবে না বা তোমার জন্য সরকারি চাকরি বাধা থাকছে না। কারণ প্রচুর মানুষেরা, অর্থাৎ ধরে নিতে হবে যে সমস্ত মানুষেরা একদম সিট সিকিওর করছেন, তার মানে তাদের সেই কোয়ালিটি রয়েছে। শুধুমাত্র নলেজ এবং পড়াশোনা করাটাই ইম্পর্টেন্ট নয়। সারাদিন 24 ঘন্টার মধ্যে তুমি 20 ঘন্টা বই নিয়ে বসে রয়েছো, তারপরে দেখা গেল আমি এমন একটা কোয়েশ্চেন তোমাকে করলাম যে কোয়েশ্চেনের অ্যান্সারটাই দিতে পারলে না, তাহলে কি হলো? ওই যে 20 ঘন্টা সময়, সেই সময়টা তুমি নষ্ট করে ফেললে। তাই জন্য একটা প্রপার মেথোডোলজি অনুযায়ী পড়াশোনা করতে হয়, একটা সায়েন্টিফিক টেকনিক, একটা টেকনিক রয়েছে প্রত্যেকটা এক্সামিনেশনকে ক্র্যাক করার, সেই টেকনিকটা ক্র্যাক করতে হয়। পলিসি মেকাররা সেটা তৈরি করেন, অর্থাৎ সবাই চাইলেই জুডিশিয়ারি পড়াতে পারেন না, বা সবাই পারেন সবই, কিন্তু আলটিমেটলি ওই সেই সমস্ত মানুষজন যারা বলেন যে ভ্যাকেন্সির জন্য আমার চাকরিটা হয়নি বা আমি দিতে পারিনি একটা সময়, বা আমি জাজ হতে পারিনি, সেটা আলটিমেটলি কিন্তু মিথ্যা কথা এবং বাজে কথা হয়ে যায়। তার কারণ ওই যে বললাম, ভ্যাকেন্সি কত সেটা জেনেই তুমি পরীক্ষা দিতে বসছো, এবং পরীক্ষায় আমি আমার স্টুডেন্ট হিসাবে ধরো তোমাকে সেই পরীক্ষাতে অ্যাপিয়ার করাচ্ছি, তার মানে একটা প্রপার মেথোডোলজি কিন্তু তোমায় ফলো করতে আমি দিয়ে দেবো তোমার গাইড হিসাবে, এটা আমার রেসপন্সিবিলিটি। যদি আমি সেটা না দিতে পারি, তার মানে সেটা টিচার হিসাবে আমার ব্যর্থতা। তার মানে কি যে ব্যক্তি বোঝাচ্ছেন বা যে ব্যক্তি জুডিশিয়ারি পড়াচ্ছেন, তাহলে তিনি কি কিছু জানেন না? একদমই নয়, তিনি সব জানেন। তার মানে তিনি কি বাজে স্টুডেন্ট ছিলেন যে উনি জুডিশিয়ারি ক্র্যাক করতে পারলেন না? একদমই নয়। সবসময় মানে এটা মনে রাখতে হবে, যারা পলিসি ডিসাইড করে, যারা পলিসি মেকার, তারা যে একই রকমভাবে যুদ্ধ করতে নামবে তা কিন্তু নয়। যারা যোদ্ধা, তাদেরকেও একটা প্রপার স্ট্র্যাটেজি তাদেরকে দিতে হয়, অর্থাৎ সেই প্রপার স্ট্র্যাটেজি অনুযায়ী তার মানে তার যারা যুদ্ধ করতে নামছে তাদেরকে তৈরি করতে হয়, তবে গিয়ে তারা মাঠে নেমে যুদ্ধ করতে পারে এবং যুদ্ধ জয় করতে পারে। তাই যুদ্ধ জয় করার জন্য জুডিশিয়ারি এক্সামিনেশনও তো ওয়ান টাইপ অফ ওয়ারই বলা যেতে পারে, তাই না? এত বড় কম্পিটিশন একটা হয়ে থাকে, তো আলটিমেটলি কিন্তু সেটার জন্য যথেষ্ট হার্ড ওয়ার্ক করা প্রয়োজন, ডেডিকেশন থাকা দরকার। শুধু জানলেই 24 ঘন্টা পড়লেই কিছু হবে না, কোন পদ্ধতিতে পড়ছো সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এই প্রসঙ্গে একটা এক্সাম্পল আমার মাথায় চলে এলো, সেটি হচ্ছে, দেখবে ঘোড়া এবং গাধা দুজনেই দৌড়াচ্ছে, কিন্তু এইবার প্রবলেমটা হচ্ছে ঘোড়া কিন্তু রেসের মাঠে দৌড়ায় এবং তার পেছনে মানুষজন বাজি লাগায়, কিন্তু গাধা কিন্তু সেই কাজটা করে না, অর্থাৎ রেসের মাঠে কিন্তু গাধা দৌড়ায় না। তার মানে এই যে ঘোড়া দৌড়চ্ছে, তার এই ঘোড়া আর গাধার মধ্যে একটা ডিফারেন্স রয়েছে, দুজনেই তো দৌড়ায়, কিন্তু আলটিমেটলি রেসে উইন হয় বা রেসের মাঠে যারা এগোয় তারা কিন্তু ঘোড়া, গাধা নয়, ঠিক আছে? তাই এই এক্সাম্পলটা এই প্রসঙ্গে আমার একটু মাথায় চলে এলো, তাই জন্য আমি বলে দিলাম। তা যাই হোক, যেটা বলার বিষয় ছিল, একটা নির্দিষ্ট মেথোডোলজি মেনটেন করে পড়াশোনা করতে হয়। তো আমরা ওয়েস্ট বেঙ্গল ল একাডেমিতে যে পদ্ধতিতে পড়াই সেটা আমি একটু বলে নিই, এবং তার পাশাপাশি আমি একটা বইও দেখাচ্ছি। এই বইটা দেখা যাচ্ছে কিনা বোঝা তো যাচ্ছে না, আলোতে রিফ্লেক্ট করছে হয়তো, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। এই বইটি গত বছর ওয়েস্ট বেঙ্গল ল একাডেমিতে পাবলিশ করা হয়েছিল, গত বছর ইনগরেট করা হয়েছিল, তবে শুধুমাত্র এটা ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির স্টুডেন্টসদের জন্য, এটা বাজারে বিক্রি করার জন্য নয়। বেশ কিছু বিখ্যাত মানুষেরা এই বইটি লিখেছেন, এবং এই বইটির মধ্যে অ্যাজ আ হোল সমস্ত বিষয়গুলো, অর্থাৎ জিকে, তারপরে জিকের মধ্যে যে যে পার্টগুলো থাকে, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে বেশ কিছু ভাগ রয়েছে সেই পার্টগুলো, ইন্ডিয়ান কনস্টিটিউশনের ওপর বেশ কিছু ভাগ রয়েছে, এই পার্টগুলো কিন্তু এই বইটির মধ্যে রয়েছে, এবং যেটা আমরা আমাদের স্টুডেন্টসদেরকে তৈরি করার জন্য এই বইয়ের যে পার্টগুলো বা এই বইটি দিয়ে থাকি তাদেরকে। এটা বাইরে বিক্রি করার জন্য নয় বা বাজারে সেল করার জন্য একদমই নয়। যে পদ্ধতিতে আমরা আমাদের স্টুডেন্টদেরকে, বা বলা ভালো আমরা যুদ্ধ করতে নামাই আমাদের স্টুডেন্টদেরকে, সেটি হচ্ছে একটা প্রিজম মেথোডোলজি। জিনিসটা কি সেটা একটু ছোট করে আমি বলে নিই। সেটি হচ্ছে অ্যাজ আ হোল, দেখবে তুমি যদি মাল্টিপল চয়েস 1000টা কোয়েশ্চেন সলভ করো, আলটিমেটলি দিনের শেষে তোমার মাথায় কিন্তু কিছু থাকবে না। প্রত্যেকটা টপিককে গল্পের মতো করে আগে বুঝতে হয়, আগে গল্পের মতো করে পড়ানো হয়, তারপরে সেই গল্প থেকে কোয়েশ্চেন তোমরা তৈরি করো। আমরা তো আছি, আমরা তো সেখানে হেল্প করছি, কিন্তু কোয়েশ্চেন আলটিমেটলি তোমরা তৈরি করো। তাতে সুবিধাটা কি হবে? এই যে একদম ভিডিওটির শুরুর দিকে বললাম যে এই এবিলিটিগুলো থাকা দরকার, প্রবলেম সলভিং এবিলিটি, কথা বলার এবিলিটি, নলেজ, রিজনিং,
এই পার্টগুলো কিন্তু তোমার ক্লিয়ার হতে থাকছে এবং এই পার্টগুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে যখন কিনা তোমরা নিজেরা কোয়েশ্চেন তৈরি করতে পারছো। খেয়াল করবে তুমি যখন কোনো একটা পার্টিকুলার টপিকের উপর বেস করে কোনো কোয়েশ্চেন ফর্ম করবে, সেই পার্টিকুলার টপিক থেকে ধরলাম 5টা কোয়েশ্চেন তুমি ফর্ম করবে, তার মানে কি ওই টপিকটাকে তোমায় কিন্তু ভালো করে আগে পড়তে হচ্ছে, বুঝতে হচ্ছে। আর এইটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট জুডিশিয়ারি এক্সামিনেশন ক্র্যাক করার জন্য, ঠিক আছে। এছাড়াও পার্সোনালিটি টেস্টের জন্য তো আলাদা গ্রুমিং করানোই হয়ে থাকে। এই প্রসঙ্গে আরও একটি কথা আমি বলে রাখি, সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমিতে নতুন জুডিশিয়ারির ব্যাচ ডিসেম্বরে 2000 অর্থাৎ ডিসেম্বর 2021-এ স্টার্ট হচ্ছে। অর্থাৎ ডিসেম্বরের থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির জুডিশিয়ারি নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে। যারা যারা ইন্টারেস্টেড রয়েছো তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। আমি ফোন নাম্বারটা একবার বলে দিচ্ছি, সেটি হচ্ছে 8420607699। আমি আরেকবার রিপিট করছি, 8420607699, ঠিক আছে। যারা যারা ইন্টারেস্টেড রয়েছে জুডিশিয়ারি অ্যাসপিরেন্টস যারা রয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। জুডিশিয়ারি একদম ফার্স্ট ডিসেম্বর থেকে জুডিশিয়ারির নতুন ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির আন্ডারে। এবং আরও একটি কথা আমি বলে শেষ করছি, সেটি হচ্ছে ওই আন্তাবরি পড়াশোনা করে একসাথে বিশাল বিশাল বড় বড় লেভেলের নোটস, প্রচুর প্রচুর বই আমি মুখস্থ করছি, মনে রাখছি, যে কোচিং সেন্টারে আমি ভর্তি হচ্ছি সেই কোচিং সেন্টারে দেখা যাচ্ছে যে এইটা পড়ে নে ওইটা পড়ে নে হয়ে গেল, এইটা কিন্তু নয়, বা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার সলভ করে নে, এইটা কিন্তু দিয়ে আলটিমেটলি কিন্তু জুডিশিয়ারি এক্সামিনেশনে তুমি বসতেই পারবে, কিন্তু তোমার যে লক্ষ্যটা সেই লক্ষ্য পূরণ কতটা হবে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। তার কারণ ওই যে বললাম, একটা পারফেক্ট স্ট্র্যাটেজি দরকার, যে স্ট্র্যাটেজির আন্ডারে তুমি যুদ্ধও করতে পারবে এবং যুদ্ধ করে জয়ও করতে পারবে, ঠিক আছে। তো সেই সায়েন্টিফিক স্ট্র্যাটেজিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এটি ওই বিভিন্ন ভ্যাকেন্সির দোহাই দিয়ে ব্যর্থ হওয়া লোকজনদের পক্ষে কিন্তু জানা সম্ভব নয়, বা যারা ভ্যাকেন্সির দোহাই দিয়ে আর কি একটা ব্রেন ওয়াশ করার চেষ্টা করে যে আমার ভ্যাকেন্সি ছিল না বলে আমার চাকরিটা হয়নি বা জুডিশিয়ারিতে আমি ক্র্যাক করতে পারিনি, সেটা আলটিমেটলি কিন্তু মানে ওই প্রসেসে এগোলে কিন্তু ওই সেই ব্যর্থ লোকজনেরা যে সমস্ত যোদ্ধা তৈরি করবেন তারাও আলটিমেটলি ব্যর্থই হবেন। যাই হোক, অনেকটা সময় নিয়ে আজকে এই ভিডিওটা করা হলো, সমস্ত ইনফরমেটিভ পার্টগুলো আজকে আমি বলার চেষ্টা করলাম। ফিউচারেও যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট বক্সে লিখতে পারো, আমরা অ্যান্সার দিয়ে দেবো। থ্যাংক ইউ।